সাদা সাদা মেঘের থোকা নীল দিগন্তে নিজেদের অধিপত্য বিস্তার করেছে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে। বাহিরে মেঘের আনাগোনা চললেও পরিবেশ আগের ন্যায় গরম। ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে তা আরও দ্বিগুণ স্তরে গরম হচ্ছে। সেই গরম এসে ভর করেছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসিরের উপর। বিরক্তিতে মুখ ঠোঁট কুঁচকে বসে আছে সে। সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে। নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি। নুসরাতের এমন ক্ষিপ্ত চাহনি বা কেন তার দিকে। কাচুমাচু ভঙ্গিতে যখন বসেছিল আহান, তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে, পর। এরকম গাধার মতো এই রসায়ন কেমিস্ট্রির দিকে তাকিয়ে আছিস কেন? আহান নুসরাতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বলে উঠল, রসায়ন কেমিস্ট্রি কি? বললে একটা বলো। আহান কথা শেষ করতেই তার কানে ভেসে আসলো দাঁত দিয়ে কটমট করা শব্দ। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে ভেবে জিহ্বা কাটল। তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো। মনে মনে ভাবল, কোন ঠাডা এসে পড়েছে আপির উপর, যে তাকে রাক্ষস মহিলার কাছে পড়তে রেখে গিয়েছে। তার বাপকেও বলিহারি। পড়াশোনার জন্য এদের কাছেই পাঠাতে হলো। ইরহাম ভাইয়ার কাছে পাঠালে কি এমন হতো? নিজেই নিজের জিভ কাটল আবার। দুই পাশে মাথা দোলাতে দোলাতে নিজেকে শুধরে মিনমিনে কণ্ঠে বলল, ইরহাম ভাই কিছু পারে নাকি? নুসরাত মোবাইল এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল, একাদশ অধ্যায় বের কর। আহান একাদশ অধ্যায় বের করল। নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি জানোই অধ্যায়ে কি আছে? নুসরাত সামান্য চোখ ঘোরালো আহানের দিকে। নিজের মেয়েলি চোখগুলো দিয়ে ইশারা করল পড়া শুরু করতে। আহান মিনমিন করে নুসরাত জানে নাকি জানে না তা জানার জন্য শুধালো, একাদশ অধ্যায়ের নাম কি বলো তো? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল, খনিজ সম্পদ, জীবাংশ। হয়েছে, এবার পড়া শুরু কর। আহানের এতেও হলো না। নুসরাতের পানে গোল গোল চোখে চেয়ে জানতে চাইল, তোমার এসব মনে আছে কিভাবে আপু? তোর মতো মাথা মোটা পেয়েছিস? আমি নুসরাত নাসির, যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না। আহান নুসরাতের কথায় ভেঙচি কাটল। অতপর বই পড়া মনোযোগী হতে বইয়ের পাতা উল্টালো শুধু। কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে। তাই নুসরাতকেই প্রশ্ন করতে তৎপর হলো। কলম মুখে ঢুকিয়ে চোখের গোল চশমা জোড়া নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করল, হাইড্রোকার্বন কি? নুসরাত মোবাইলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। এবার তুই পড় আমার বাপ, না হয় আমি লাঠি দিয়ে তোরে পিটাবো। আহান নুসরাতের উপর বিরক্ত হয়ে বই দেখতে ব্যস্ত হলো। অ্যালকিনের রাসায়নিক ধর্মের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ বের করে একটুক্ষণ চোখ বুলালো। সব তার ছোট মাথার দুই হাত উপর দিয়ে চলে গেল। নুসরাতের পানে চেয়ে শুধালো, এখানে ইথিনের সাথে পানি কেন যোগ হলো? অন্য কিছু তো ব্যবহার করতে পারত। নুসরাত মোবাইল হাত থেকে ফেলার মতো ছুঁড়ে ফেলল রিডিং টেবিলে। আহান কেঁপে উঠল সেই শব্দে। নুসরাতের দিকে তাকাতেই রেগে আগুন হওয়া লাল মুখ তার অক্ষিপটে ভাসল। কিছু বুঝে ওঠার আগেই নুসরাত এক হাতে আহানের ঘাড় চেপে ধরে টেবিলের মধ্যে কয়েকটা লাগিয়ে দিল। রাগে হিসহিস করতে করতে বলে উঠল, আইনস্টাইনের বাচ্চা, এত প্রশ্ন আসে তোর কোথা থেকে? বইয়ে যা দিছে তাই পড়বি। তা না করে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিস। একবারও মুখ বন্ধ করার নাম নেই। এই, সমস্যা কি তোর? পড়তে আসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে আসছিস? নুসরাত আহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আচ্ছা মতো কয়েকটা ধোলাই দেওয়ার জন্য। বিছানা ঝাড়ু খোঁজ করতে লাগলো অক্ষিকোটর ঘুরিয়ে। নুসরাতের হাতে মার খাওয়ার ভয়ে ততক্ষণে রুম থেকে বই নিয়ে পালিয়েছে আহান।
নুসরাত পিছু ফিরে আহান আছে কি নেই তা দেখার প্রয়োজন বোধ করল না। অগোছালো হাতে পুরো রুম জুড়ে ঝাড়ু খুঁজল। কাঙ্ক্ষিত জিনিস নাগালে না পেয়ে ধূপ করে শুয়ে পড়ল বিছানার উপর। চোখ বন্ধ করে গালি দিল ঝাড়ুর উদ্দেশ্যে। বালের ঝাড়ু। প্রয়োজনের সময় হেডার চিপায় ঢুকে যায়। চোখ খুলে পাশ ফিরতেই আহানকে দরজা দিয়ে উকি দিতে দেখল নুসরাত। তীক্ষ্ণ চোখে তাকিয়ে সাবধান করল, নিউটনের বাচ্চা, হাতের কাছে পেয়ে নেই তোকে। ডেমোক্রিটাসের অ্যাটম বানাবো। ইসরাত রুমে প্রবেশ করতেই তার পিছু পিছু এসে রুমে প্রবেশ করল আহান। এতক্ষণ ভয়ে রুমে প্রবেশ করেনি সে। ইসরাতের সমান হওয়া দরুন সামনের কিছু না দেখায় উকি দেয় পেছন থেকে। চোখে ভাসে বিছানায় ঝুলে শুয়ে থাকা নুসরাতকে। ইসরাত রুমের বেহাল অবস্থা দেখে তা গুছিয়ে রাখতে রাখতে শুধায়, আহানকে মেরেছিস কেন? নুসরাত আর চোখে তাকায় ইসরাতের পেছনে। আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে উঠে দাঁড়ায়। ব্যাঙের ন্যায় লাফিয়ে এসে আহানকে ধরতে যাবে ইসরাত দুই হাতে দূরে ঠেলে দিল নুসরাতকে। চোখ দিয়ে শাসালো সামনে পা না বাড়ানোর জন্য। নুসরাত থোড়াই পাত্তা দিল। অনীহা নিয়ে আবার এগিয়ে আসতে নেবে ইসরাত শক্ত কণ্ঠে বলল, নুসরাত, মার খাবি কিন্তু। নুসরাত নিজেও ইসরাতকে ভেঙিয়ে বলে উঠল, নুসরাত, মার খাবি কিন্তু। পর মুহূর্তে নুসরাত চিরচির করে উঠল। খ্যাপার ষাঁড়ের মতো গর্জে উঠে বলল, কি নুসরাত, জানিস কি জিজ্ঞেস করে আমায়? ইথিনের সাথে পানি যোগ না করে কেন অন্য কিছু যোগ করলো না? মানে যা তা বললেই হলো। চাচার একমাত্র ছাওনা হলে আজের কাম তামাম করে দিতাম। শালা খবিস। আহান মুখ কাচুমাচু করে ইসরাতের পেছনে দাঁড়িয়ে রইল। একটা বাক্য বের করল না মুখ দিয়ে। পাছে না নুসরাত ওয়াশরুমের জুতা দিয়ে তারে পিটায়। তার এসব চিন্তার ভেতরে ইসরাতের কণ্ঠ ভেসে এলো কানে। তো করতেই পারে, পড়তে এসেছে প্রশ্ন তো করবেই। আহান সহমত জারি করে মাথা নাড়াল। নুসরাত এসব দেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। এইমাত্র বড়সড় একটা গালি বের হচ্ছিল তার মুখ দিয়ে। নিজের মুখের মধ্যে হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, ও বাল করবে বাল, বালের পড়াশোনা করবে, বালের জাতের প্রশ্ন করবে, আবার তারই জাতের প্রশ্নের উত্তর দিতে হবে আমাকেই। এই আইনস্টাইনের সহকর্মী কেবল নিজে একটা বিক্রিয়া তৈরি করে নিতে, যেখানে অ্যালকিনে ব্যবহৃত সকল অ্যাসিড ব্যবহার করে নতুন আরেকটা বিক্রিয়কের উৎপন্ন করবে। ইথেনের সাথে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মিশিয়ে বানাবে নতুন একটা বিক্রিয়া। তারপর বিক্রিয়ার নাম দেবে বালেস্টাইনের বিক্রিয়া। ইসরাত রাগী চোখে চেয়ে শক্ত চোয়ালে ডেকে উঠল, নুসরাত। নুসরাত নিজেও ঝাড়ি মেরে উঠল। চিৎকার করে জিজ্ঞেস করল, কি? ইসরাত আহানকে ইশারা করল রুম থেকে বের হওয়ার জন্য। আহান রুম থেকে বের হওয়ার সময় কার্টুনের মতো মুখ বানিয়ে নুসরাতকে ভেঙচি কেটে দৌড় দিল। নুসরাত পেছন থেকে ষাঁড়ের মতো চিৎকার করছে, দেখেছিস ইসরাত, দেখেছিস? এইটুকু বাচ্চা আমায় ভেঙচি কাটে। এই ঘরে তো আগে বড়দের কাছে ইজ্জত ছিল না, আর আগে যা ছিল এখন তাও নেই। বাচ্চা বাচ্চা পোলাপান আমাকে বেজ্জতি করে ছেড়ে দিচ্ছে। আহান যেতেই ইসরাত দরজার নব ঘুরিয়ে রুম লক করল। নুসরাতের কথা না শোনার মতো উড়িয়ে দিল। বিছানায় বসতে বসতে অন্য কথা তুলল। মোবাইল হাতে নিয়ে নুসরাতকে হাতের ইশারায় কাছে ডাকল। নুসরাত কাছে গিয়ে বসতেই ইসরাত জুতোর একটা অনলাইন শপে ঢুকে নুসরাতকে শুধালো, কোনটা নিবি, পছন্দ কর। নুসরাত নাক কুঁচকাল, যার মানে সে কিনবে না। ইসরাত পেজ স্ক্রল করতে করতে শুধালো, তাহলে কি করবি? নুসরাত বিটকেল মার্কা হাসি দিয়ে বলে উঠল, টাকা দিয়ে দে। ইসরাত মাথা নাড়াল। মোবাইলের স্ক্রিনে আবারও চোখ ফেরাতেই কালো কালার একজোড়া হাই হিল নজর কাড়ল। কমেন্টে জিজ্ঞেস করল প্রাইস কত।
নুসরাত পাশ থেকে বসে ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, এক্ষুনি এসে বলবে চিপায় আসুন ম্যাম। ইসরাত নুসরাতের কথায় উত্তর করল না। কিয়ৎকাল অতিবাহিত হতেই পেজের মহিলা লিখল, ইনবক্সে আসুন। নুসরাত চুটকি বাজিয়ে মৃদু চিৎকারের সহিত বলে উঠল, দেখেছিস, বলছে চিপায় আসুন। গতকাল রাতে নুসরাতের সাথে ঘুমিয়েছিল ইসরাত। সকাল থেকে নুসরাতের দেখা নেই। নুসরাতের বিড়াল মানে বন্দুকজি ও নুসরাতের খোঁজে মিউ মিউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। ইসরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করল, কিন্তু কোথাও পেল না। তারপর হয়রান হয়ে বসে গেল ধূপ করে সোফার উপর। বিড়ালটাও ইসরাতের পাশ ঘেঁষে এসে বসল। পায়ের কাছে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল আরাম করে। ইসরাত ঝুঁকে বিড়ালটা কোলে তুলে নিতে নিতে আবারও এক পলক কিচেনের দিকে চেয়ে দেখল নুসরাত আছে কি নেই। সেখানে নুসরাতের উপস্থিতি না দেখে বিড়ালটা কোলে তুলে অগ্রসর হলো লনের দিকে। এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো আহান। স্বাস্থ্য ভালো হওয়ার দরুন তাড়াতাড়ি হেঁটে আসায় ঘেমে গিয়েছে মোটা তাজা শরীর। ইসরাত এক হাতে বিড়াল চেপে ধরে নিজের সাথে, অন্য হাত বাড়িয়ে দিয়ে আহানের গালে স্পর্শ করে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আহান হাঁটুতে হাত চেপে ধরে ঝুঁকে শ্বাস ফেলে। শ্বাস প্রশ্বাস চলাচল স্বাভাবিক হতেই মৃদু শব্দে আওড়ায়, নুসরাত আপুকে আরশ ভাইয়া কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে হেসে উঠল। ভ্রূক্ষেপহীন গলায় জানতে চাইল, তো? আহান শব্দ করে শ্বাস ফেলল। এখনও হয়রানি দূর হয়নি তার। ইসরাতের হাতে বিড়াল দৃষ্টিপটে পড়তেই সাবধানে দুই হাত দূরে চলে গেল। এতক্ষণ সে দেখেনি বিড়ালের উপস্থিতি আছে এখানে। বিড়ালের সংস্পর্শে তার নাকে চুলকায়, তাই এই সতর্কতা অবলম্বন। দূরত্ব রেখে মিনমিনিয়ে শুধালো, আপু, তোমার চিন্তা হচ্ছে না? ইসরাত দ্বিধাহীন কণ্ঠে সামান্য ভ্রুকুচকে জানতে চাইল, তা হবে কেন? আহান ইসরাতকে ভালো করে বোঝানোর জন্য চোখ বড় বড় করে আওড়ালো, আপি, তুমি মনে হয় আমার কথা বুঝতে পারোনি। আরশ ভাইয়া নুসরাত আপিকে কাঁধে তুলে নিয়ে গেছে। ইসরাত এবারও নিরর্থক অভিমত পোষণ করল। দুই কাঁধ রাগ করে বলে উঠল, নিয়ে যেতেই পারে, ভাইয়ার মিসেস উনি। এখানে আমার হাত ঢোকানোটা বেমানান। আহান ইসরাতের শেষের কথা শুনল না। মুখ ঝামটা মেরে চলে গেল বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই আপিও বোঝে না কিছু। এত করে বলছে আপুকে তুলে নিয়ে গিয়েছে, চিন্তা করবে তা না করে হেহে করে হাসছে। হাতের মুঠোয় আঠালো কিছু অনুভূত হতেই ঝিমিয়ে উঠল নুসরাত। হাত নাড়ানোর চেষ্টা করল, কিন্তু এক বিন্দু হাত নড়ল না ওই স্থান থেকে। চোখ খুলে সামনে তাকাতেই কোনো আলোর রোশনির দেখা পেল না। মাথা তুলে আশেপাশে চোখ বুলালো। ঘাড়ে অস্বাভাবিক ব্যথায় ঘাড় নাড়ানোর ক্ষমতা প্রায় নেই। অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে বের হয়ে আসলো কিছু ব্যথাতুর শব্দ। চোখের পাপড়ি ঝাপটালো কয়েকবার। চোখে অন্ধকার সয়ে আসতেই সব কিছু এবার পরিষ্কার হয়ে আসলো। নাকে ভ্যাপসা কিছু একটার গন্ধও লাগলো। ছোট ছোট চুলগুলো ঘামের সাথে আঠার মতো লেগে আছে, যার কিছু অংশ নাকে আর কিছু অংশ চোখে ওড়াউড়ি করছে। নুসরাত বেমালুম ভুলে বসে আছে তার হাত বাঁধা। আবারও চুল সরানোর বৃথা প্রচেষ্টা করার জন্য হাত নাড়াতেই মাথায় আটল তার হাত তো বাঁধা। চুল নাকের ভেতর ঢোকায় কিছু একটা হচ্ছে। নুসরাত হাঁসফাঁস করে উঠল। হাত খোলার চেষ্টা করল, কিন্তু হলো না। এবার পা নাড়াতে যাবে, তাও বাঁধা চেয়ারের সাথে। দীর্ঘশ্বাস ফেলল। এ কোন মহাবিপদে পড়েছে সে? সেকেন্ডের মধ্যে রাগ চড়ে বসল মাথায়। কোন গাধা তাকে এভাবে বেঁধে রেখেছে? চিন্তায় হাতের নখ খাওয়ার জন্য হাত নাড়াতেই মনে পড়ল বেঁধে রেখেছে তাকে। অনিশ্চিত কিছুতে বুক কাঁপল সামান্য তার। চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে। পুরুষালী গলার শব্দ ভেসে এলো,
তাহলে মিসেসের ঘুম ভেঙেছে অবশেষে। নুসরাতের সেকেন্ড লাগলো না গলার ভয়েস চিনতে। আরশের গলার ভয়েস শুনেই কিয়ৎকাল চুপচাপ বসে রইল। হাত ছোটানোর জন্য এতক্ষণের মোস্টামোস্টিও থেমে গেছে অনেক আগেই। দ্বিধাভরা চোখে যখন নুসরাত সামনে তাকিয়ে, তখন গটগট কিছু শব্দ নুসরাতের কানে ভেসে আসলো। নিজের সান্নিধ্যে কারোর উপস্থিতি পেতেই শক্ত হয়ে আসলো পুরো মেয়েলি শরীর। ঠোঁট দিয়ে ঠোঁট চাপল নিজেকে স্বাভাবিক রাখার জন্য। মনে মনে শুকরিয়া আদায় করল আলো জ্বালানো নেই বলে। নুসরাতের শুকরিয়া আদায় শেষ হতেই রুম জুড়ে জ্বলে উঠল তীব্র আলোর রোশনির ছটা। চোখ খিচে নিল সে। হঠাৎ এত আলো সহ্য করতে পারল না অক্ষিপট। নিজেকে স্থির করে নিয়ে চোখ খুলল যখন, তখন আরশকে নিজের সামনে বসা দেখল। চেয়ার পেছনে কিছুটা সরানোর জন্য গা দিয়ে ধাক্কা দিতেই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেবে আরশ এক হাতে তা টেনে ধরল। ধারালো পুরুষালী চেয়ারে হাত বুলিয়ে নিয়ে হাসল সামান্য। নুসরাতের গায়ের ভরে সামান্য পরিমাণ চেয়ার পেছনে সরাতে তা টেনে ধরে নিজের একদম সন্নিকটে নিয়ে আসলো। সাবধানী কণ্ঠে নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, নড়াচড়া বন্ধ কর, না হলে লাথি খাবি। নুসরাতের চোয়াল ঝুলে গেল। চুপসানো মুখে যখন কিছু বলতে নেবে আরশ হাত তুলে থামিয়ে দিল। উজ্জ্বল শ্যামলা মুখখানা কালো করে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, কারোর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলি? নুসরাত চোখ উল্টালো। আরশকে ভেঙচি কেটে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নেবে আরশ টেপ মেরে দিল নুসরাতের মুখে। অনীহা নিয়ে দুই হাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে নুসরাতকে ঠাট্টা করে বলল, তোর কথা শুনতে ইচ্ছে করছে না এখন, তুই না হয় চুপ করেই থাক। নুসরাত চোখ বড় বড় করে আরশের পানে তাকিয়ে থাকল। আরশ নিজের বলিষ্ঠ এক হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে নুসরাতের গাল স্পর্শ করল। ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে নিজের কথার সুর বদলে ফেলল। ভিন্ন স্বরে বলে উঠল, তোর চুলগুলোকে আমি ঘৃণা করি। নুসরাত কপালে ভাঁজ ফেলে চুপচাপ শুধু লক্ষ্য করল তার সামনে বসা সুঠামদেহী লোকটাকে। মনের ভেতর কিছু বলার ইচ্ছে জাগলেও তা চাপা দিতে হলো টেপের জন্য। আরশের হাত থেকে নিজের মুখ রক্ষা করার জন্য অন্য পাশে তা ঘুরিয়ে ফেলল। আরশ তা দেখে হেসে ফেলল শব্দ করে। আর তাতেই গালের বাম পাশ দিয়ে গর্তের সৃষ্টি হলো। হাসতে হাসতে যখন টেপ খুলে দেবে নুসরাতের মুখ থেকে, ইরহাম এসে প্রবেশ করল সেখানে। অবাক নয়নে দুজনের উপর নিচ চোখ বুলালো। তার পিছু পিছু এসে প্রবেশ করল মাহাদি। কপালে এখনও প্লাস্টার স্থায়ী। দুজনেই বোকার মতো দাঁড়িয়ে থেকে লক্ষ্য করল আরশের হাসি। গতকাল এই লোকই তো তাদের দুজনকে হয়রান করে ফেলেছিল এই মহিলার জন্য, আর আজ এই লোক হেহে করে রুম কাঁপিয়ে হাসছে বউয়ের সামনে বসে। এই দুজনের সমস্যা কি? সবাইকে টেনশন দিয়ে মারবে, কিন্তু ভেতরে ভেতরে সব কিছুই ঠিক। তাদের অবাক হয়ে লক্ষ্য করার মধ্যে কানে ভেসে আসলো নুসরাতের কর্কশ কণ্ঠ। সে বলছে, হয়েছে, আর হাসতে হবে না। একটা মানুষের হাসি এত বাজে কিভাবে হয় তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আরশের হাসি আরও দীর্ঘ হলো। নুসরাতের কথায় সে ভ্রুক্ষেপই করল না। নিজ মনে হাসল অনেকক্ষণ। অতঃপর নড়ে চড়ে বসে আগের জায়গায় ফিরে গিয়ে শক্ততার সহিত জিজ্ঞেস করল, তুই পরকীয়া করেছিস? নুসরাত নির্বিকার চিত্তে আরশের চোখে চোখ রেখে চেয়ে রইল। নিজে প্রশ্ন ছুড়ল, কিসের পরকীয়া? আরশ ঘন ঘন শ্বাস ফেলে নুসরাতকে সাবধানী বাণী দিল, মিথ্যা বলবি না, তুই রিলেশনে ছিলি না। নুসরাত মাথা নাড়ালো বোঝার মতো করে। নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল, তো আমি অস্বীকার করেছি কখন? আরশ গর্জে ওঠার মতো করল। রাগী চোখ নুসরাতের উপর নিচ বুলিয়ে এক হাতে নুসরাতের গাল চেপে ধরল। দাঁতের পাটি একটার সাথে অন্যটা চেপে ধরে কড়মড় করে আওড়ালো, বেঈমান মহিলা!
জামাই থাকতে পরকিয়া করিস, জানে মেরে ফেলবো একদম। নুসরাতের অনুভূত হলো আরশের হাতের চাপে মুখের ভেতরের কোষগুলো মরমর করে ভেঙে যাবে। তবুও তা পরোয়া না করে মুখ নাড়ালো। চোখ দুটো উল্টে আরশকে ভেঙিয়ে নুসরাত ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে, জানে মেরে ফেলবো একদম। কথা শেষ হওয়ার পূর্বেই আরও জোরে চাপ পড়ল গালে। ব্যথায় চোখ খিচে নিল সে, তবুও আরশের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। ইরহাম আর মাহাদিকে চোখের ইশারায় বের হতে বলল রুম থেকে। তারা বের হতেই আরশ রাগে হিসহিস করতে করতে বলল, মরার শখ জেগেছে তোর? একদম জানে মেরে ফেলবো নুসরাত। দেখব না তুই আমার সামনে, বেয়াদব মহিলা। জামাই থাকতে পরকিয়া করিস? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কে জামাই? আরও শীতল কণ্ঠে নুসরাতকে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলে উঠল, আমি। তখনও হাত তার স্থায়ী গালে। নুসরাত ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা দিয়ে আরশের মাথায় আঘাত করার চেষ্টা করল। রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তুই আমার সাউয়ার জামাই,